শুরু করছি। সকলকে শুভ সন্ধ্যা। আজকের আলোচনা শুরু করার আগে প্রথমে হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 909তম ক্লাসে সকলকে স্বাগত। আজ ইংরেজি 23/5/2022 2025 শুক্রবার। ক্লাসে আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনা করবেন। আলোচনার বিষয়বস্তু হচ্ছে রেপার্টারি 51তম পর্ব, মাইন্ড চ্যাপ্টার, কেন্টের বই থেকে পড়ানো হচ্ছে এবং স্যারের গুরু ডক্টর কেশি দাসের বই থেকেও রুব্রিক নিয়ে আলোচনা হবে। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য, এবং আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল আপনাদের কাছে। স্যার শুরু করুন। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার, একদম ক্লিন। স্যার আরেকবার বলুন, সব আপনার ঠিক আছে? আওয়াজটা কেটে কেটে যাচ্ছিল। কেটে যাওয়ার তো কথা নয়। তাহলে কি ঠিক পাখার আছে জন্য স্যার, হচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। আজ অনেকদিন পর আবার মিলিত হলাম রেপার্টারি নিয়ে। হোমিও দর্পণের ক্লাসগুলো একটু ইরেগুলার হচ্ছে এখন। যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি এটাকে তাড়াতাড়ি স্থির করার, কারণ ব্যাপার হচ্ছে যে অনেকেরই ল্যাপটপ আছে, কিন্তু সবাই তো এগিয়ে আসছে না। আমরা শুধু জানি, জেনেও আমাদের কিছু করার নেই। কেউ না আসলে তো তাকে জোর করে আনা যাবে না। তো আমরা নিজেরা চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তা আজকে আলোচনা যেটা হবে সেটা হচ্ছে রেপার্টারি। আমি প্রতিবার রেপার্টারি আলোচনা করার সময় একটা নতুন রুব্রিক নিয়ে আলোচনা করি, করে তারপর আমার গুরু ডাক্তার কেশি দাসের বই থেকে আমরা রেপার্টারি হান্টিং, কিভাবে হান্টিং করতে হয়। এই রেপার্টারি হান্টিং এর ব্যাপারটার ক্ষেত্রে আমি একটা এই ব্যাপার খুব সতর্ক থাকি। শুধুমাত্র ড্রাই রুব্রিক নয়, শুকনো রুব্রিক নয়, এই রুব্রিকের পেছনে কিভাবে হোমিওপ্যাথির মায়াজমের দিকগুলো লুকিয়ে আছে, কিভাবে সেখান থেকে আমাদের তার সেই রুব্রিকটির ইন্টেন্সিটি বা তার গতি প্রকৃতি, এইগুলো সব কিছু আমাদের খেয়াল করতে হয়, এবং সিচুয়েশন কোন সিচুয়েশন থেকে ডেভেলপ করছে, এই সব কিছু নিয়ে তবে একটা সিমটম ডেভেলপ করে। ফলে একটা প্রেসক্রিপশন করা এত সোজা নয়, মানে সিমিলিমাম প্রেসক্রিপশন করা। আমাদের লক্ষ্য সিমিলিমাম, কিন্তু আমরা সবসময় পারি না সেটা। যাই হোক, তা আজকে রেপার্টারিতে যে আলোচনা করবো ক্লিয়ার ভয়েন্স। ক্লিয়ার ভয়েন্স ক্লিয়ার ভয়েন্স আলোচনা করার আগে একটু অন্যদিকে আলোচনা করি, তাহলে এটা বুঝতে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে, যেমন ধরুন ঈগল। ঈগল বলুন, ঈগল অনেক উপর থেকে কিন্তু দেখতে পায় নিচে কোন প্রাণীটা আছে বা কি তার শিকার কি আছে, এটা অনেক উপর থেকে দেখতে পায়। তা আমরা সাধারণ মানুষ ওই উপর থেকে আমরা অত উপরে যদি উঠিও যদি আমরা আমরা দেখতে পাবো না, আমাদের দৃষ্টিশক্তি অতটা প্রখর নয়। এবার দেখুন, আপনি একটা দূরের কিছু দেখতে চাইছেন, আপনি আপনার চোখ দিয়ে কিন্তু সেটাকে দেখতে পাবেন না। আপনি যেটা একটা যদি দূরবীন ব্যবহার করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। তাহলে দেখা যাচ্ছে কিরকম, যে এই যে এইটা বলার উদ্দেশ্য একটাই, যে আমাদের দৃষ্টিশক্তি বলুন, এগুলো সব তো আমাদের তো ইয়ের মধ্যে পড়ে, আমাদের কি হলো, স্পেশাল সেন্সের মধ্যে পড়ে। স্পেশাল সেন্সের মধ্যে পড়ে। তো এই স্পেশাল সেন্সের মধ্যে যে পড়ে, প্রত্যেকের কিন্তু ক্ষমতাটা সমান নয়। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের মধ্যেও
দৃষ্টিশক্তির কিন্তু পার্থক্য আছে, কিন্তু তবু একটা আন্দাজ পাওয়া যায়। আমি যদি 5 হাত ধরে কিছু না দেখতে পাই, সেটাকে তো আমরা তো রোগ বলেই ভাববো। তা এই যে দৃষ্টিশক্তির যে পার্থক্য, যেটা দৃষ্টিশক্তি বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়। আমি এক সময় মধ্যমগ্রামে স্টেশনে দাঁড়িয়ে উপর দিকে এরোপ্লেন গেলে পরে কি লেখা আছে সেটা দেখতে পেতাম, এখনো দেখতে পাই, কিন্তু একটু আবছা। এটা বয়সজনিত কারণে হয়েছে। আগের মতন অতটা পরিষ্কার নয়, চাকা কটা কি গুনতে পারতাম, এখন পারি না। তার দৃষ্টিশক্তি তাহলে কারো কম কারো বেশি এটা হতে পারে। এটা দৃষ্টিশক্তি, তারপরে দৃষ্টিটা কার মধ্যে পড়ছে না স্পেশাল সেন্সের মধ্যে পড়ছে। এই যে অনুভূতির জায়গাটা, যেটা এই অনুভূতির জায়গাটা কিন্তু খুব মুশকিলের জায়গা। এটা কিন্তু সবার সমান হয় না। আবার দেখুন একটা উদাহরণ দিন, ধরুন সেনাবাহিনী র্যাডার, সেনাবাহিনী র্যাডার যে ব্যবহার করে, সেই র্যাডার থেকে অনেক দূরে কোথায় কি হচ্ছে সব কিন্তু ওইখানে তার চলে আসে, মানে তার সোজা কথা সেখানে কি হচ্ছে না হচ্ছে সব জানা যায় বা বোঝা যায়, তার তথ্য চলে আসে। তার মানে কি, এই যে আমরা কম দেখি বা কম জানি বা কম অনুভব করি বা বেশি অনুভব করি, এগুলি যেমন মানুষের মধ্যে আছে, যন্ত্রের মধ্যেও সেটা সেখানে কম বেশি ব্যাপারটা আছে। তার মূল ব্যাপারটা কি না, এই যে শক্তি, দৃষ্টি শক্তি, এই দৃষ্টি শক্তিটা হচ্ছে সবার সমান নয়, কম বেশি আছে। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে দৃষ্টিশক্তির কম বেশি আছে, এইটা হচ্ছে আমাদের বিচার্য বিষয়। তার মানে ধরুন আমি ধরুন আমার সীমান্তে গিয়ে যদি চোখ মিলে দেখি, আমি কতটুকু দেখতে পাবো? বড়জোর দূরে আমি কাঁটা তারগুলো দেখতে পাবো, বা সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, কোন দেশের সৈনিক দাঁড়িয়ে আছে হয়তো বলতেও পারবো না দূর থেকে। কিন্তু একটা যদি দূরবীন দিয়ে দেখি বলতে পারবো। যদি র্যাডার যদি সেরকম শক্তিশালী র্যাডার হয়, তাহলে তো আরো অনেক কিছু, তার ছবি স্পষ্ট জলের মতো দেখতে, ছবির মতো দেখতে পাবো। তাহলে এই যে ব্যাপারটা, এই যে দেখার ব্যাপারটা, যেটা এই যে ক্ষমতার কম বেশি, এটার জন্য এটার উপর নির্ভর করছে যন্ত্রের কার্যকারিতা বা যন্ত্রের মানে কার্যকারিতাটা, বা কোন যন্ত্রটা উন্নত কোনটা অনুন্নত, এইগুলো আমরা ভাবতে পারি। এবার মানুষের ক্ষেত্রে কিন্তু এই যে ক্লিয়ার ভয়েন্ট, যেটা এটা একটু আরো একটু অদ্ভুত ধরনেরও বটে। এটা শুধুমাত্র ওই দেখছি বা বুঝতে পারছি ব্যাপারটা এরকম নয়, এই ব্যাপারটা কিন্তু আরো বেশি গভীর তাৎপর্যপূর্ণ। কারণ ব্যাপার হচ্ছে কি, আমরা যে যন্ত্র দিয়ে যাই কিছু দেখি, হ্যাঁ, বা যে কোনো যন্ত্র দিয়ে বলুন, যা কিছু দেখি তার একটা বাস্তব এন্টিটি থাকে, তার মানে তার একটা বাস্তবতা থাকে। রেডার দিয়ে আমি যেটা দেখছি, আমার শত্রুপক্ষের একটা এরোপ্লেন দেখতে পাচ্ছি, হয়তো 500 কিলোমিটার দূরে আছে, আমি দেখতে পাচ্ছি, রেডার দিয়ে দেখতে পাচ্ছি। খালি চোখে তো আমি 500 মিটার কি এক 1 কিলোমিটার আগে দেখতে পাবো। তাহলে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা অস্তিত্ব থাকে, প্রত্যেকটা অস্তিত্ব থাকে। এই যে ধরুন দূর থেকে ঈগল যে দেখছে, একটা ইঁদুরকে দেখতে পাচ্ছে, যে ইঁদুরটা ইয়ে থেকে বেরোলো গর্ত থেকে, সে সাঁ করে নেমে আসছে, ওটাকে অ্যাটাক করবে বলে, মানে স্বীকার করবে বলে। তাহলে কি এই দূর থেকে এখানে বাস্তবতা একটা আছে। ক্লেয়ারভয়েন্সের ক্ষেত্রে কিন্তু এই বাস্তবতাটা নেই, অথচ কিন্তু সত্য। কেউ ব্যাখ্যাটা কিরকম? এইখানে ব্যাপারটা কিরকম হয়, যে কোনো একটা কিছু ঘটনা ঘটতে চলেছে বা ঘটবে, এটা সে কিন্তু স্বচ্ছভাবে অনুভব করতে পারে। তো মজার ব্যাপার কি, সে যেটা দেখে বা যেটা সে দেখে বা সে অনুভব করে, যেটা সেটা কিন্তু কি হয়, সত্যি সত্যি বাস্তবে ঘটে। তাহলে এইখানে দেখুন, লক্ষ্য করে দেখুন, যে ঘটনাটা ঘটবে ভবিষ্যতে, সেটা তো বাস্তব নয়, অবাস্তব ঘটনা। অবাস্তব মানে কি, ওই মুহূর্তে অবাস্তব, ঘটনাটা ঘটবে না তা নয়, ঘটনাটা ঘটে গেলে তো বাস্তব হয়ে গেল। তাহলে অন্যান্য যে আমাদের যে উন্নত যন্ত্রপাতি যেগুলো দেখছি, সেই যন্ত্রপাতি থেকে বাস্তবটাকে আমরা দেখতে পাই আরো সুন্দরভাবে, পরিষ্কারভাবে। এখানে কি দেখতে পাবে, যেটা কাল্পনিক বা অবাস্তব, মানে যেটা এখনো ঘটে নাই, যেটা এখনো শুরু হয় নাই, সেইটাকে কিন্তু এরা দেখতে পায়। এবং এটা দুভাবে দেখা যায়, একটা ছবির মতো দেখা যেতে পারে, আর একটা প্রতীক হিসাবে দেখা যেতে পারে। পরে আসবো, প্রতীক হিসেবে আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি, এবং মানে সোজা কথার ব্যাপার হচ্ছে যে ওইগুলো ওইভাবে প্রয়োগ করে আমরা সফলতা অর্জন করেছি, সেই জন্য সেইগুলো আমি আপনাদের বলবো। তা আমার জীবনে এরকম প্রচুর ঘটেছে। সেটা হচ্ছে কি না, অনেক পেশেন্ট এসে কি বলছে, তার পরীক্ষা সে কত নাম্বার পেয়েছে সেটা বলে দিচ্ছে, তখন রেজাল্ট বেরোয়নি। তা
আমি দেখলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি নাম্বার বাড়িতে এসে ইয়ে করে ক্যালকুলেশন করে? দেখুন ক্যালকুলেশন করে কোনো লাভ নেই, ক্যালকুলেশন করিনি, এটা আমার মন বললো, আমি স্বপ্নে একটা দেখলাম, মনে হয় এই স্বপ্ন দেখা ক্লিয়ারভয়েন্সটাকে, ড্রিমস অফ ক্লিয়ারভয়েন্সও আছে কিন্তু সেখানে দেখবেন কেন্টের বই থেকে দেখবেন দুটো একটা ওষুধ বোধহয় কম বেশি এরকম একটা আছে বোধহয়, ওষুধ করে নতুন আছে ওষুধ, আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, দুটো নতুন ওষুধ আছে সম্ভবত সালফার তো আছেই ওখানে। তা যাই হোক, তা এই যে ক্লিয়ার ভয়েন্স যেটা, সে পেশেন্টটা কিন্তু এরকম বলছে এরকম ঘটবে, এবং বাস্তবে ঠিক তাই ঘটলো, বাস্তবে ঠিক তাই ঘটলো, সেই নাম্বারটা সে পেয়ে গেল, বোর্ডের পরীক্ষায় সে স্বপ্ন দেখলো আর নাম্বারটা পেয়ে গেল। কিন্তু র্যাডারের বাবা, কিন্তু র্যাডারের বাবা, র্যাডার যে এত হাইলি সেন্সিটিভ, দূরবীন যে এত হাইলি সেন্সিটিভ, বহু দূরের একে বড় করে দেখানো যায়, সুন্দর করে দেখা যায়, এ তো জিনিসটা এখানে নেই, ঘটেই নেই, ঘটবে কদিন পরে রেজাল্ট বেরোবে, তার আগেই সে দেখে ফেলছে কি হয়েছে, বড় অদ্ভুত না? এই জন্যই তো হ্যানিম্যান 150cc বলছে আনকমন পিকিউলিয়ার সিমটম, সেটা হচ্ছে সেইটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এবং আনকমন পিকিউলিয়ার মধ্যে এটা মোস্ট পিকিউলিয়ার, মোস্ট পিকিউলিয়ার মানে কি, তার তো অস্তিত্ব নেই, সে যে পাস করেছে, এত নাম্বার পেয়েছে, আবার এমনও দেখেছি সে ফেল করবে। আমরা একটা পরীক্ষা তুমি খারাপ দিয়েছো নাকি? না আমি খারাপ দেয়নি, কিন্তু আমি একদিন কি দুদিন আমি এরকম দেখলাম আমি এই সাবজেক্টে ফেল করেছি, কিন্তু ওই সাবজেক্টে ফেল করার কথা না, রেজাল্ট বেরোনোর পর দেখা গেল ইজ কারেক্ট। তাহলে এইটা বড় অদ্ভুত লাগছে না, যে রেজাল্টটা তো আপনার হাতে, মানে পর্ষদের হাতে, আর আপনি দেখছেন যে ওটা এরকম হয়ে গেছে। আমি একজনকে দেখেছি, আমাদের এক বন্ধু, বলি জানিস তো আমার চাকরিটা বোধহয় হয়ে যাবে, তোমার দমদমে আমি আছি। বলে কালকে রাত্রে হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো, একটা একটা ঝিলিক হলো শরীরের মধ্যে, আমরা কি জানি, দেখা যাক কি হয়, সত্যি সত্যি তার চাকরিটা হয়ে গেল। রিসপেক্ট, এইরকম ঘটনা দেখা যায়। তাহলে কি হচ্ছে, এইটা একটা হলো, আর একটা রূপক অর্থে দেখা যায়। আমি প্রথম, আমি এক পেশেন্টের কাছে পাই, তাকে গ্রাম ছাড়া করা হয়েছে। এই গল্পটা আমি আরো দু একবার বলেছি, কারণ এটা আমার মনে খুব দাগ কেটেছে। সে আমার কাছে ছুটে এসে বলছে ডাক্তারবাবু আমার এই স্বপ্ন দেখাটা বন্ধ করুন, এই স্বপ্ন দেখাটা বন্ধ করুন, আমি কালকে রাত্রে এটা দেখেছি, এ নিশ্চয়ই আমার কারখানায় কেউ না কেউ সুসাইড করবে। আহ, তাই নাকি? বলে আমি গলায় দড়ি দিয়ে আমি এরকম স্বপ্ন দেখি, গলায় দড়ি দিয়ে আমি স্বপ্ন দেখি, গলায় দড়ি দেওয়ার স্বপ্ন দেখলেই আমি দেখি আমার আশেপাশে কেউ না কেউ, আমার পরিবার হতে পারে, আশেপাশে জানাশোনার মধ্যে কেউ না কেউ ওই গলায় দড়ি দিয়ে মারা গেছে। এ তো বড় গন্ডগোলের স্বপ্ন। এবার এটা কোনো এক বন্ধুকে ঘটনাচক্রে এসে বলে ফেলেছিল, সেই জন্য গ্রাম্য ব্যাপার তো, গ্রাম্য সালিসি সবাই তাকে ক্ষতিপূরণ দিয়ে গ্রাম ছাড়তে হয়েছে। সে এখানে এসছে, বলে ডাক্তারবাবু এখানে এসে 3 মাস 4 মাস ঠিক ছিলাম, আবার দেখেছি, ও বাবা কিছু একটা করুন আপনি। আমি করবো তো বটে, এটা যেটা দেখেছি এটা তো ঘটবে বলছি, বলছি না এখনো ঘটে নাই। যাই হোক তাকে রেকর্ডিং করে ওষুধ দিলাম, দিন তিনেক বাদে এসে বলছে আমাদের একজন লেবার গলায় দড়ি দিয়ে মারা গেছে। ডাক্তারবাবু আমি এখানে আর থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। পেশেন্ট সে চলেই গেল। এটা একটা ফ্যাক্ট। কিছু পেশেন্ট আছে, একটা পেশেন্টের কথা মনে আছে, সেই পেশেন্টটা বলছে যে আমি মাছ ধরছি, শিঙি মাছটা যেই ধরলাম, শিঙি মাছটা হাত থেকে ফসকে গেল, আমি তাকে ধরতে গেলাম, সে আমার কোমরে কাঁটা মেরে দিল, এমন কোমরে কাঁটা মারলো, ব্যাস যন্ত্রণা শুরু হয়ে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি বাবা মাকে করছি, সে বলছে ওই শিঙি মাছ ধরলেই আমি জানি, শিঙি মাছের স্বপ্ন দেখলেই জানি এরপরে এইটা হবে, তারপর আমার কোমরে ব্যথা হবে, আমি সকালবেলা উঠতে পারবো। দিস ইজ দ্য ফ্যাক্ট। সে বলছে শিঙি মাছকে আমি, শিঙি মাছ ওই জন্য কিনি না, খাই না, ভয়ে যদি হয়। এবং তার যতবার শিঙি মাছের ওই স্বপ্ন দেখেছে, হাত থেকে ছেড়ে যাচ্ছে, ধরতে গেছে, কোমরে কাঁটা মেরে দিয়েছে, ব্যাস তার কিন্তু ওই ব্যথা যন্ত্রণা শেষ রাতের দিকে তার ঘুম ভেঙে গেছে, ওই মুহূর্তে ঘুম ভেঙেছে, এই কথাটা বলছে না সে। তাহলে এই যে শিঙি মাছে কাঁটা মারার সঙ্গে যে সম্পর্ক, এই তার রোগের সম্পর্ক, আপনি এটা কি রিলেশন করবেন?
কোনো যুক্তি দিয়ে কি রিলেশন করতে পারবেন? এই জন্য এখানে আপনি হোঁচট খাচ্ছেন না, তাই তো, এটা হতে পারে না? না, এটা কি করে সম্ভব? আপনি তো হোঁচট খাচ্ছেন, চিন্তা করছেন, তাই তো, না না, এটা কি করে অবাস্তব, এটা কি করে সম্ভব? কিন্তু রুগী তো বলছে হ্যাঁ। রোগীর কথা তো আমাকে শুনতে হবে। তাহলে এই যে আমাদের যুক্তি বুদ্ধি বিবেচনা দিয়ে যখন আমরা বিচার করতে পারছি না এরকম একটা ঘটনা, সেটাই তো আশ্চর্য ঘটনা। সেটাই তো 153 কথা, মূল কথাটা তাই তো। সে আশ্চর্য বলুন, অদ্ভুত বলুন, হ্যাঁ, বিরল বলুন, যা খুশি বলুন, মূল বিষয়টা হচ্ছে ওই একটাই। তার মানে আমাদের যে হোমিওপ্যাথিতে আমরা যে ওষুধগুলো নির্বাচন করি, সেখানে এই কথাগুলি তো বলা হচ্ছে, এই কথাগুলি বলা হচ্ছে। এইটা তার মানে কি হচ্ছে, এই যে আমাদের যে বেসিক ইনস্টিং, এই যে সূক্ষ্ম একটা অন্তর্দৃষ্টি, এটাকে বাংলায় অন্তর্দৃষ্টিও বলা হয়, হ্যাঁ, বা দূরদৃষ্টিও বলা হয়। দূরদৃষ্টি মানে একটু আলাদা। দূরদৃষ্টি মানে সে একটা ছেলে লেখাপড়া টিয়ে দেখে সে ভাবলো এই ছেলেটা এই পর্যায়ে যাবে, এটা দূরদৃষ্টি, একটু সামান্য পার্থক্য আছে। তো ব্যাপার হচ্ছে ওই যে বললাম যে তার মধ্যে যে এই যে একটা অদ্ভুত দর্শনের ক্ষমতা, অদ্ভুত মানে অত্যাশ্চর্য তার যে ক্ষমতা, এই যে পাওয়ারটা, যেটা এই পাওয়ারটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু খুব কম লোকের মধ্যে থাকে। এবং আমরা এটাও দেখেছি, আমি ডক্টর কেসি দাসের ওখানে একটা কেস আমার মনে আছে, আর্লি লাইফের আমার মনে আছে, এরকম একটা বাচ্চার একটা কেস হয়েছিল, তাকে গ্রাম ছাড়া করা হয়েছিল, এবং স্যারের ওষুধ খেয়ে পরবর্তীকালে ওই স্বপ্নগুলো দেখা তার কিন্তু বন্ধ হয়ে যায়। এটা ডিজিজ কন্ডিশন। অনেকেই দেখুন আজকাল সব বলে বলে বেড়াচ্ছে, কি ব্যাপার না, হোমিওপ্যাথিতে উইলের ইচ্ছাগুলো নাকি কমে না, ইচ্ছাগুলো নাকি ওষুধে সারে না, ওটা তার ব্যক্তিগত বৈশিষ্ট্য। এরকম বহু ডাক্তার এবং উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে তার সিকনেস, আমার কাছে যখন এসে আমরা কিরকম চিকিৎসা করি, কেউ আমাদের ওই দেখবেন অ্যাডে কি লিখছি, আমি হাঁপানি থেকে ধরে গায়ে ব্যথা, বাটে ব্যথা, ঘাটে ব্যথা, এই দুনিয়ার সব ব্যথা যন্ত্রণা বা বিভিন্ন রকমের রোগের নাম ধরে ধরে আমরা সব তার চিকিৎসা করছি, মানে এত পণ্ডিত আমরা। এর হোমিওপ্যাথি আলোচনাগুলো দেখবেন, একটা রোগের নাম হবে প্র্যাকটিস অফ মেডিসিন থেকে প্যাথোলজি, তার প্রয়োজন নেই কথা আমি বলছি না, সেটাই তো প্রাধান্য পাবে কেন? তার ব্যাপারটা কি হয়েছে, এইগুলো হবে তার হোমিওপ্যাথি চিকিৎসা। আপনি বলুন দেখুন, একটা টিউমারে হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে যেভাবে রেকর্ডিং করবেন, আপনি কি একটা মাথা ব্যথার ক্ষেত্রে কি রেকর্ডিংটা আলাদা করবেন? আমাকে সামগ্রিক রেকর্ডিং তো করতেই হবে। তাহলে এই এই মিথ্যাচার কেন? মিথ্যাচার আর কিছুই নয়, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথির অর্গাননের কনসেপ্টটাকে না বোঝা। তাহলে এইবার তাহলে কি হলো, এই যে আমরা ক্লিয়ার ভয়েন্স দেখতে পাচ্ছি, এরকম বহু ঘটনা আছে। আরেকটা পেশেন্টের কথা মনে পড়ছে, সে বলছে ডাক্তারবাবু আমি মাছের স্বপ্ন দেখি, মাছ শেষে খেতে ভালোবাসে, সে কি গুলো মাছ খাওয়াটাই ছেড়ে দিল মাছের স্বপ্ন দেখবে না বলে। কিন্তু তাতেও তার মাস 6 বোধহয় বন্ধ ছিল মাছের স্বপ্ন দেখা। তারপরে যখনই মাছের স্বপ্ন দেখে সে অসুস্থ হয়ে পড়ে, তার পরের দিন সকাল থেকে খেলা শুরু হয়ে যাবে। ওই জন্য মাছের স্বপ্ন দেখলে আমি ভয় পাই, আমি ওই জন্য যেন মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, বাজারে মাছ কিনতে যায় না সে। হ্যাঁ, বাড়িতে মাছ তার আসেই না বলতে গেলে, আসলেও সে তার ঠাকুরের নাম নেয়, মানে ঠাকুর আমাকে মাছের স্বপ্ন দিবে না। মাছের স্বপ্ন দিলে তার অসুস্থ হবেই, এই জ্বর বলুন, পেট খারাপ বলুন, পেটে ব্যথা বলুন, যা কিছু এনিথিং হবেই হবে। সে জানে যে ওইটা হলে এইটা হচ্ছে প্রতীকী উদাহরণ। এরকম কিন্তু আপনারা যদি রোগীর সঙ্গে যদি আন্তরিক হন, তাহলে দেখবেন এইরকম বহু ঘটনা এরকম হবে। আমি এমনও দেখেছি, একটা ঘটনা আপনাকে বলি, পেশেন্ট বলছি, একটি একটি ছেলের সঙ্গে একটা মেয়ের বিবাহের জন্য যোগাযোগ হয়েছে। তো এরকম অনেকগুলো 4-5টা ছেলে সব এসছে, 4-5টা ছেলে এসছে। তা 4-5টি তাদের পছন্দ নয় তা না, পছন্দ হয়েছে, এবং ওর মধ্যে কোনটা সিলেক্ট করবে। তো তার মা একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখছে যে কুয়ো থেকে একটা কলসি তুলছে, কলসিটা কালো, একদম কুচকুচে কালো, দড়িটা দিয়ে তুলছে, তুলতে তুলতে কি দড়িটা অনেকগুলো পার্ট থাকে তো, একটা একটা করে পার্ট ছিঁড়ছে, এবং যত কলসিটা উপরে উঠছে ততই যেন তার কালো ভাবটা চলে গিয়ে চকচকে হচ্ছে,
এরকম করতে করতে যখন পাড়ে যখন চলে আসলো, তখন সে কি তুললো যেটা, সেটা হচ্ছে সোনার কলসি। পরের দিনই তার মা বললো, তোর ওই জায়গায় তোর আমি বিয়ে দেবো। তার মানে ওই ছেলেটি সবচেয়ে দরিদ্র ছিল, এবং টাকা পয়সার দিক থেকে দরিদ্র ছিল, তার সরকারি চাকরিও ছিল না, সে একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিল। হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে অনেকে বিয়ে দিত না, বলতো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে বিয়ে দিয়ে আর বেকারের সঙ্গে বিয়ে দেয় একই তো কথা, এরকম তো বলে অনেকে। একসময় প্রাইমারি স্কুলের টিচারদের সঙ্গে এরকম বলা হতো। তো ফলে বুঝতেই পারছেন, এই 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 যে তিনি দেখলেন স্বপ্নের মধ্যে, কি এখানে সঙ্গে স্বপ্নের ইঙ্গিতটা কি, যে সৎ এক কালো ঝুল মানে কি, কালোকে আমরা তো খারাপই বলি, মানে এই চারজনের মধ্যে সবচেয়ে যে খারাপ যেটা, সেটা এই কলসি যে উঠতে শুরু করলো, কালো রূপটা কাটতে শুরু করলো, কাটতে কাটতে সে স্বর্ণ কলস হলো, দড়িটা একটা সুতোর মতো বেঁধে রইলো, তবু কিন্তু ছিঁড়ে পড়লো না, তার হাতে উঠে আসলো। এই যে একটা ইঙ্গিত দিয়ে যে স্বপ্ন যেটা, এটাও কিন্তু কিসের মধ্যে পড়ে না, ক্লিয়ারভয়েন্সের মধ্যে। ক্লিয়ারভয়েন্স এগুলো সুপার গ্রেডের সিমটম, এগুলো জাস্ট আমার অভিজ্ঞতা আছে বা আমার শোনার অভিজ্ঞতা আছে, বা আমি দেখেছি এরকম 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 অজস্র উদাহরণ আমরা দিতে পারি, অন্তত সিনিয়র যারা এখানে আছেন তারা তো দিতে পারে। তো ফলে এই ক্লিয়ারভয়েন্সটা তাহলে কি হলো না, একটা অদ্ভুত, অদ্ভুত কেন বলছি, জিনিসটা তো ঘটে নাই, জিনিসটা ঘটে নাই, ঘটবে সেইটাকে দেখা বা সেইটাকে উপলব্ধি করা। বাস্তবটাকে উপলব্ধি করা যায় যন্ত্রপাতি দিয়ে, উন্নত যন্ত্রপাতি দিয়ে, যুক্তি দিয়ে বাস্তবটাকে অনেকটা ইয়ে করা যায়, উপলব্ধি করা যায়। যেটা ঘটে নাই সেটা কিভাবে উপলব্ধি হলো, এটাও কিন্তু একটা অতীন্দ্রিয়, এটাও কিন্তু একটা অদ্ভুত না। যেমন ধরুন দূরের জিনিসগুলো আমরা সেন্সিটিভ যন্ত্র দিয়ে দেখতে পাই, এক্ষেত্রে তাই তো, এটা যেন আরো বেশি সেন্সিটিভ, ঘটার আগে সে কিন্তু বুঝে যাচ্ছে যে এটা ঘটতে চলেছে, এবং এটা কিন্তু ইয়ে করে নয়, ক্যালকুলেশন করে সে ভাবলো যে আমার এটা ঘটতে চলছে, এরকম ব্যাপারটা না, হঠাৎ করে এটা আসে। মানে এই যে ক্লিয়ার ভয়েন্স যদি আপনারা পান, সে ড্রিমসেই পান বা এতেই পান, মানে মেন্টালে পান, এটাকে বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে টপ গ্রেডের সিনটা। আমি একজন মায়ের কথা বলছি, মনে পড়েছে, মায়ের কথা বলছি মনে পড়েছে, তিনি বলছেন, তিনি বলছেন যে আমার যে ছেলে হবে, এই ছেলে হবে এবং ছেলের এই নাম রাখবে ঠাকুমা, সেটাই সবাই গ্রহণ করবে, আমি যে নামটা রাখবো সেটা কেউ মানবে না। এটার জন্য সে হাউমা করে কেঁদেছিল, আমি জন্ম দেব, ইয়ে করবো, আমাকে এই স্বপ্ন দেখালে ঠাকুর, আমি মা হয়ে নাম রাখতে পারবো না। বাস্তবতা ঠিক তাই হলো। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনের দুঃখ কি? এটাও যে তার জীবনে একটা বিশাল দুঃখের কারণ, তো মানে কল্পনার অতীত, কল্পনার অতীত। সে বলছে, সে কাঁদছে, তখন তো স্বামী বলছে আমি তো এতটা বুঝতে পারিনি যে তুমি এতটা আঘাত পাবে। হাউ সি সেন্সিটিভ, সেন্সিটিভ না থাকলে এই ধরনের ঘটনা তো ঘটে না। তাই এখানে সেন্সিটিভের মাত্রাটা কি, সেন্সিটিভের উপরে কতগুলো বসিয়ে দেন, উপরে পাওয়ার বসিয়ে দেন, সেই পাওয়ারটা বসালে হয়তো এইটাকে আমরা কিছুটা বুঝতে পারবো। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে ক্লিয়ার ভয়েস, ক্লিয়ার ভয়েস কিন্তু আপনারা যদি পেশেন্টের সঙ্গে ভালো করে যদি মেশেন, তাকে যদি সময় দেন, তাহলে দেখবেন তারা কিন্তু এরকম অদ্ভুত ঘটনা অনেক তারা বলে দেবে। আমার আরেকটা মনে পড়ছে, ওই ঝড় ঝড় ঝড়, ঝড়ের স্বপ্ন সে দেখেছে, ব্যাস সেই ঝড় এসছে কদিন পরে, তছনছ করে দিয়েছে তাদের। সে বললো বাইরের উঠোনে আমাদের ইয়েটি গুলো আছে, ধান টান গুলো আছে, এগুলোকে এই 3 দিন 4 দিন পরে ঝড়টা সে স্বপ্ন দেখেছে। সে বলছে এগুলোকে আগে মাড়াই করে ভেতরে ঢুকিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। বাইরে লোক উপবাস করছে। ওগুলো কোথা থেকে, কোথায় ঝড়, আবহাওয়া দপ্তর কিছু বলছে না, তুই বললেই হবে, ওরা গাফিলতি করেছে, কিন্তু হয়েছে, হয়েছে মারাত্মক ঝড় হলো, ঝড় হয়ে গিয়ে তার বাইরে যা ছিল অধিকাংশই নষ্ট হয়ে। এবং এই ঘটনাগুলো জীবনে যে বারে বারে ঘটবে এমনটা নয়, কিন্তু
কিন্তু কারো জীবনে যদি একটা ঘটে তাহলে এইটার গুরুত্ব কিন্তু মারা, যদি পান আপনি, এটা কোন সময় ঘটেছে সেই সেই সময়টা জানতে হবে। সেই সময়টা জানলেন, জানার পরে তারপরে কি কি ঘটেছে, এইটা হচ্ছে আমাকে ওই আর কি কি বলবো, একটা সিমটমের সঙ্গে যে রিলেশনটা করা, এই রিলেশনটা করতে গেলে পরে কোথা থেকে শুরু করবো আমি, এইটা হচ্ছে বোঝার জায়গা। এবং আমরা ওষুধের ক্ষেত্রে যখন আমরা দেবো যখন, তখন সেই ক্ষেত্রে এইরকম বিশেষ বিশেষ জায়গাগুলোকে আমরা আবিষ্কার করতে হবে, নাহলে শুধু সিমটম আবিষ্কার করে আপনি কিছু করতে পারবেন না, আপনি আটকে যাবেন কিন্তু। এবং বিশেষত প্রথম লাইফে না আটকালো পরবর্তী লাইফে আপনি ভালো রকম ভাবে আটকে যাবেন। বুঝে গেছে? তো ফলে আজকে আমি এই ক্লিয়ার ভয়েন্স নিয়ে আমি ছোট্ট করে আলোচনা করলাম। সিনিয়র যদি কেউ থাকেন এটার সঙ্গে যোগ করতে পারেন। তারপরে আমাদের প্রশ্নোত্তর পর্ব এইটা নিয়ে হবে, হওয়ার পর আমি ডক্টর কেসি দাসের লেখা বই থেকে আলোচনা করব। ধন্যবাদ স্যারকে। ক্লিয়ার ভয়েন্স নিয়ে আলোচনা করলেন স্যার। আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত আছেন। পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে আমি ডেকে নিচ্ছি। স্যার আজকে যদি কিছু অ্যাড করেন স্যার। স্যার, পার্থপ্রদীপ চৌধুরী স্যার। হ্যাঁ, না আলোচনা তো ভালোই হয়েছে এবং এরকমই দেখা যায় ক্ল্যারভয়েন্সের সিমটোমেটোলজি নিয়ে কোনো কোনো পেশেন্ট আমরা পাই, এদের তো কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। এই যে ব্যাখ্যাগুলো দিয়ে দেওয়া যায় না, এটাই আনকমন পিকুলিয়ার সিমটমস, এবং এটা পেলে পারে এই সিমটমসকে সাধারণত না ছেড়ে যাওয়াটাই ভালো আর কি। একটা এলিমিনেটিং সিমটম ওটা গণ্য করা দরকার। আমরা ড্রিমসে ক্লিয়ারভয়েন্স পাই এবং এর কাছাকাছি একটা আছে আর কি প্রফেসিং, ড্রিমস অফ প্রফেসিং নাকি মাইন্ড প্রফেসিং, এটা আছে, এটা অনেকটা কাছাকাছি। হ্যাঁ, মাইন্ড প্রফেসিং একটা কাছাকাছি। আসলে প্রফেসিং যেটা, সেটা কখনো কখনো মেলে, কখনো কখনো মেলে না একই ব্যক্তিতে। কিন্তু ক্লিয়ারভয়েন্সে যেটা, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মিলে যায় এবং তার ইন্ডিকেটিং সে বুঝতে পারে। এরকম দেখা গেছে, আমি একটা পেশেন্ট পেয়েছি যে গল্প করছে একটা বাসে সে উঠবে, সে যাবে একটা জায়গায়, সেই বাস এসে গেছে এবং উঠবার সময়তে তার মনটা হলো যে না, এই বাসটা এক্সিডেন্ট করবে, উঠবো না, এবং সেই বাসটা সে ছেড়ে দিল। পরে শোনা গেল যে ওই বাসটা সত্যি এক্সিডেন্ট করেছে। এরকম বিয়ে করবার সময় অনেক জায়গায় সম্পর্ক আসছে, কিন্তু সে আগে থাকতে বুঝতে পারে যে এগুলো সব হবে না। একটা সেই সুন্দরবনের ওই দিকে একটা সম্পর্ক আসে, আর সে একেবারে এই সম্পর্কটাই হয়তো তার শ্বশুর বাড়ি হবে, এই মেয়ের সাথে তার বিয়ে হবে, এবং সত্যি সত্যি তাই হয়েছিল। এরকম দেখা যায়, আমরা পাই। যাই হোক, আমার তো অনেক উদাহরণ দিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝাবার চেষ্টা করলো। আমার নেটওয়ার্কটা মাঝে মাঝে গন্ডগোল। স্যারের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ওই ওর ইয়েতে ডেটের নেটওয়ার্কের সমস্যা আছে। মোটামুটি সবই শোনা গিয়েছে, শেষের দিকে হ্যাঁ, ও আটকে যে গেল। এই যে উদাহরণটা দিয়েছে না, এই যে বাসের অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে কেসি দাসের ঘটনা, এটা আমরা ছিলাম ওখানে। না না, এটা আমি পেয়েছি, আমার পেশেন্টের ও পেয়েছি। ও তুই পেয়েছিস? আমার কেসি দাসের পেশেন্ট, সামনে ঘটেছিল আমাদের, আমি ছিলাম সেখানে। একটা মেয়ে মেয়ে বাচ্চা মেয়ে বলেছিল এই 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 বাসে মাসি যেও না, তোমার ডান হাত না বাঁ হাত কি ভেঙে যাবে বলেছিল অ্যাক্সিডেন্টে। স্যারের কাছে পেয়েছি, কিন্তু আমি ও হ্যাঁ, ঠিক আছে, তুই তো পেতেই পারিস, কারণ আমি তো স্যারের সঙ্গে মিলে যাচ্ছে বলে কথাটা বলেছি। আচ্ছা, ঠিক আছে, আর অন্য কেউ বলুক, আমার নেট। আচ্ছা স্যার, আর ক্লিয়ার পয়েন্ট সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখানে অর্ণবকে একজন দেখছি হাত অনেকদিন তুলেছে। পরে, অর্ণবকে হ্যাঁ হ্যাঁ, দেখছি ও অনেকদিন আচ্ছা পরে, আচ্ছা, অর্ণবকে ধরো, অর্ণব স্যার, হ্যাঁ। অনেকদিন পরে ঢুকেছে।
আদায় করো। হ্যাঁ স্যার, আপনি যদি কিছু বলেন। অর্ণব স্যার। না না, এই মুহূর্তে ব্যাখ্যা তো খুব সুন্দর অমরদা দিয়েছে। আর ক্লিয়ারভয়েন্স আমি বোধহয় একটা পেয়েছিলাম, কিন্তু এখন মাথায় মনে পড়ছে না। ক্লিয়ারভয়েন্স ব্যাপারটা আমার অভিজ্ঞতা খুব বেশি নেই, একটা কি দুটো, একটাই মনে হয় পেয়েছিলাম। এটা মায়াজমেটিক দিকটা কি বলা হয়েছে? আমি বোধহয় একটু দেরি না, করে এটা এটা ঢুকেছি হ্যাঁ, এটা মায়াজমেটিক। বলতে ভুলে গেছি। এটা তো সোড়া হবে, হ্যাঁ সেন্সিটাইজিং নয়েজ তো, হ্যাঁ, হাইলি সেন্সিটিভ। সেন্সিটাইজিং। হাইলি সেন্সিটিভ হুম মানে হাইলি মানে কি, পিকুলারলি সেন্সিটিভ। এটা হুম সোড়ার হুম চরম হুম। প্রকাশ। থ্যাংক ইউ, এবং এটা এটা মনে করার পাওয়া গেলে জন্য পরে, ধন্যবাদ। হ্যাঁ এটা পাওয়া গেলে যেমন সোরার ওখানে একটা প্রমিনেন্সি চলে আসছে রীতিমতন। অবশ্যই এটা ইভেন সিম্প্যাথেটিকের থেকেও এটার গভীরতা বেশি। হুম, ঠিক আছে, সিম্প্যাথি আমি তো, শুনি। আর হ্যাঁ, না আরো সিম্প্যাথি তো কেউ কিছু বস্তুর সঙ্গে রিলেটেড তো। সিম্প্যাথি বস্তুর সঙ্গে রিলেটেড, তোমার কাছে সে চাইলো, কারো অভাব দেখলো, সেইটা দেখে সে সিম্প্যাথি হচ্ছে। এখানে সে দেখলো না, যে কিছু ঘটনা ঘটেনি, এটা আরো তবু সে হাই, ওইটাই এটা আরো দেখছে। হায়ার লেভেলের হায়ার সেন্সিটিভিটি। লেভেলে, হায়ার লেভেলে পেলে খুব ভালো। এটা আমার এখন মনে পড়ছে, আমার দিদিমার ঘটনা আমি শুনেছি, এটা মাদের কাছে ছোটবেলায় শুনেছি, কিন্তু আহ গল্প দিদিমার মুখে বোধহয় শুনেছি যে উনি বুঝতে পারতো এরকম হতে পারে ওরকম হতে পারে, কিন্তু খুব ভালো সেগুলো তো এখন জানা নেই কি হয়েছে কোনো ঘটনা। যাই হোক, কিন্তু এরকম হয় সেটা তো ডেফিনেটলি। তুমি তো অনেকগুলো ভালো ভালো উদাহরণ দিলে, আমি একটা পেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। আরো অনেকে আছে, তারা বলুক। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যারকে। ক্লিয়ারভয়েন্স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখানে একজন হাত তুলেছেন। মৃত্যুর স্বপ্ন, মৃত্যুর স্বপ্ন দেখেছে এবং সত্যি হয়েছে এরকম বেশ কিছুবার। এবং একটা বিপদে সে বলে কি, আচ্ছা, প্রশ্ন কারো আছে? আমার ভুল করে হাতটা উঠেছে। ওই পার্থ বোনা বলছিল বোধহয় ওর নেটের গন্ডগোল হয়েছে। আর না, ইয়েতে নেটের গন্ডগোল তো মৃত্যুর স্বপ্ন দেখে এবং সত্যি হয়। পরবর্তীকালে ও আর ওইগুলো বলতে চায় না লোকের কাছে। এই আবার গন্ডগোল হয়েছে। স্যারের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে খুব। না, ও যেটা বলতে চাইছে সেটা সত্য। মৃত্যুর ইয়ে আমিও পেয়েছি। ওই তো মৃত্যুর একটা উদাহরণ দিলাম। ও গলায় দড়ি দিয়ে ঝুলছে দেখছি, তারপরে দেখছি আশেপাশে কেউ করছে, সে এসে বলছে আমাকে বাঁচান। যেটা স্বপ্ন দেখে সেটাই হয় আর কি। এই ড্রিমস অফ ক্লিয়ারভয়েন্ট আর ড্রিমস অফ প্রফেটিক আছে, দুটোই মাইন্ডও আছে, ড্রিমসও আছে। ড্রিমস তো মাইন্ডেরই একটা পার্ট রে। স্যার এটা একটা আমার সাথেই ঘটেছিল, আমি সেটা আগে জানতাম না। আমি লিখে রেখেছিলাম নাম্বার কত পাবো, পরের দিন দেখছি সেটাই এসছে। এই দেখেছো, এরকম ঘটনা হয় এরকম। তবে হঠাৎ একবার মিলে যাওয়াটা একটা, এটা ধরা কঠিন, কিন্তু যখন বারবার এটা ঘটে তখন সেইটা কিন্তু গুরুত্ব পায়। কোন একটা কাকতালীয় ভাবে হয়ে গেছে, এর জোরটা কম, কিন্তু যদি সত্যি মিলে যায় সেইটার কিন্তু জোরটা বেশি পড়ে। অবশ্যই কজ থাকলে পরে তো এটা ইয়ে হয়ে গেল, কিছুটা হালকা হয়ে গেল কজ থাকলে, কজ বা যুক্তি থাকলে। আর যুক্তি না থাকলে তখনই তো আনকমন হয়ে গেল। আচ্ছা, আব্দুল্লাহ রাব্বি আপনি হাত তুলেছেন, যদি প্রশ্ন থাকে করুন, আর না থাকলে আমরা পরবর্তী পর্যায়ে যাব।
আচ্ছা, আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেডিসিন গুলো কি বলা হয়েছে? না, মেডিসিন গুলোই বলি না আমি। মেডিসিন আচ্ছা, ধরতে গেলে তো তোমার আর কোনো ক্লাসই করা যাবে না, ওইটা নিয়ে আলোচনা হয়ে যাবে। তাও এটুকু একটু বলা উচিত এখানে যে আমাদের কেন্ট রেপার্টরি তো আমরা মূলত ফলো করি, হ্যাঁ, কেন্দ্র কিন্তু কেন্ট রেপার্টরি। রেপার্টরিতে, হ্যাঁ কেন্ট রেপার্টরিতে অনেকগুলোই ড্রাগ আছে কিন্তু কার্সিনোসিনটা নেই। এটা কার্সিনোসিনের তো একটা প্রমিনেন্ট সিমটম। সে থাক না, আমরা ড্রাগ নিয়ে যাই না, আমরা এই জায়গাগুলো আলোচনা করলাম এই পর্যন্ত। রেপারেটরিকে আর বেশি বাড়াতে গেলে তো এটা নিয়েই পড়ে থাকতে হবে, প্রত্যেকটা ড্রাগের আলাদা করে আলোচনা করতে হবে, সেসব সম্ভব আদৌ এইটুকু সময়? আচ্ছা স্যার, তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি এগিয়ে মানে দ্বিতীয় পর্যায়ে যান। এবার আমি পরবর্তী পর্যায়ে চলে আসি, রেপার্টরি হান্টিং। আমি আগেও বলেছি, এটা ডাক্তার কেশি দাস, মানে আমার যিনি গুরু, তার লেখা বই থেকে করছি। এই বইটা শেষ হয়ে গেলে তারপর আমি নিজে ভবিষ্যতে দেওয়ার ইচ্ছা আছে, মানে আমি রুব্রিক করে দেবো, সেটা আপনাকে বার করতে হবে। এইটা করেছি কারণ আমরা তো এইটাই শিখেছি, আমরা এইভাবে, আমি পার্থ, এরা সবাই তো আমরা ওখানে দিনের পর দিন আমরা গেছি, প্রতি সপ্তাহে যেতাম, কামাই হতো, চেম্বার কামাই করতাম, তবু স্যারের কাছে কামাই করতাম না। বিয়ে বাড়িতে নেমন্তন্ন, আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে কামাই করিনি, যাইনি। এইসব নিয়ে বহু সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তুই বড় ডাক্তার হয়েছিস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আমরা কৃষি দেশের ক্লাস কিছুতেই মিস করতাম না, ঝড় জল বৃষ্টি, বাংলা বন্ধ, যাই হোক যাবই। এবার তো একটু চলে আসি একটু আমি রুব্রিক হান্টিং নিয়ে। এখানে কিন্তু ওই কি করে মুক্তি পাবো, কি করে মুক্তি পাবো, কি করে মুক্তি পাবো, আহ, কি করে মুক্তি পাবো, এইটা পেশেন্ট বলছে। এটা কি রুব্রিক হবে? এনিওয়ান, সিনিয়র বাদে। কি করে মুক্তি পাবো? আর এইগুলো করতে গেলে তো ইংরেজি একটু জানতে হবে, নাহলে তো খুঁজেই পাবে না কোথায় আছে। দীপেন, দেখো কেউ কিছু উত্তর দেয় কিনা। হুম, বলুন, কি আপনারা করে অনেকেই উপস্থিত আছেন। এখানে কি তো করে অনেকেই আছেন। কি করে মুক্তি পাবো? কেউ মনে হয় বলতে চাইছেন কিছু। বলুন, অনেকেই আছেন উপস্থিত। হ্যাঁ বলুন, মিলন ব্যানার্জি, আপনি হাত তুলেছেন। স্যার, কারো তো রেসপন্স পাচ্ছি না। তুমি বলবে কি করবে, তুমি কি বলতে পারো? আমার আমার কাছে স্যার বই আছে। হ্যালো তাহলে তুমি হ্যাঁ বলুন। বলে দাও। হ্যাঁ, কি হ্যালো বলুন বলবে? কে? হ্যাঁ হ্যাঁ, বলছে স্যার, একজন বলছি বলছেন। স্যার, এটা এটা হতাশা থেকে বা নিরাশ থেকে বলছে। সেটা হ্যালো রুব্রিক বলুন, আগে রুব্রিকটা কি হবে বলুন।
রুব্রিক কি হবে বলুন? রুবিক বলতে ওষুধ 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 না, প্রিন্টেড রেপার্টরিতে রুব্রিক যেটা আছে সেটা রুব্রিক, ওষুধ তো বলিনি। ও আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আমি আমি আমার ওটা ঠিক আইডিয়া হচ্ছে না। আপনি স্যার আপনার কাছে আপনার ডেসপায়ার কাছে শিখে নেবো, রিলিজিয়াস আপনার অফ কাছে শিখে নেবো। সলভেশন, এটা হতে পারে স্যার, ডেসপায়ার রিলিজিয়াস অফ সলভেশন। কে বলছেন? আমি অনিন্দ বলছি অনিন্দ স্যার। বলেছে। কি বলেছে? ডেসপায়ার রিলিজিয়াস অফ সলভেশন, এটা হতে পারে। হ্যাঁ, এটা হবে, এটা হবে। আর আর কি, আরো একটা হতে পারে। এই পাতাটা বলে দাও, পাতাটা বলে দাও। পাতাটা 36 পাতা। হ্যাঁ, 36। আচ্ছা ঠিক আছে, আরেকটা হবে এখানে, আরেকটা হবে, সেটা বলো। আরেকটা স্যার হচ্ছে অ্যাংজাইটি detail? স্যালভেশন, অ্যাংজাইটি হ্যাঁ, স্যালভেশন অ্যাবাউট হুম। 08 এই স্যালভেশনের ব্যাপারটা, স্যালভেশনের ব্যাপারটা কি আসলে? অ্যাংজাইটি স্যালভেশন আর হচ্ছে রিলিজিয়াস স্যালভেশন দুটো তো এক নয়। অ্যাংজাইটি স্যালভেশন মানে কোনো কিছু নিয়ে সে একটা অ্যাংজাইটিতে সে ভুগছে, ভোগার পর সে ভাবছে এখান থেকে আমি কি করে মুক্তি পাবো, এই যে কি করে মুক্তি পাবো, এই যে ভাবনা যেটা, সেইটা হচ্ছে স্যালভেশন এই ক্ষেত্রে। আবার রিলিজিয়াসের ক্ষেত্রে কি হয়, রিলিজিয়াসের ক্ষেত্রে আমি পাপ করেছি বা আমি ভগবানের নিয়ম মানিনি, আমি এই পাপ করেছি, আমাকে আমার নরকে স্থান হবে, কি আমার এই হবে অমুক হবে, আমি ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হলাম, তাহলে আমি এইখান থেকে আমি এই পাপ থেকে কি করে মুক্তি পাবো? স্যালভেশন দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এই জায়গাগুলো বুঝতে হবে যে কোন জায়গা থেকে আছে। অ্যাংজাইটি থেকে সবাই বলে মুক্তি চাই, তাই কি? সাইকোসিস যদি তার থাকে, সাইকোসিস যদি থাকে, সে কি মুক্তি সহজে পাবে? সাইকোসিসের ব্যাপারটা কি, পারসিস্টেন্সি। মানে এঁটুলি দেখেছেন, কুকুরের গায়ে এঁটুলি দেখেছেন, দেয়ালে ঘষলো ছাল ছিঁড়ে যায়, লোম বেরিয়ে যায়, তুমি এঁটুলি ছাড়ে না। সাইকোসিস হচ্ছে এই জিনিস, আপনাকে ছাড়বে না। তখন তো আপনি মাঝে মাঝে ভাবতেই পারেন যে কিভাবে এর থেকে মুক্তি পাবো। মুক্তি হচ্ছে একটা কনস্টিটিউশনাল চিকিৎসা আর তার পারিবারিক সহযোগিতা। এটা হলে পরে কিন্তু এটা যাবে। আমি দেখেছি ডক্টর তপন কানিরারকে, কি ও আগের থেকে রাগ হলে, কষ্ট হলে, কেউ কিছু বললে কষ্ট কতদিন স্থায়ী হতো, এখন কতদিন স্থায়ী হয়। উনি শুধু ওই প্রশ্নটাই করতেন, রোগী কি এই পায়ের ব্যথা বাড়লো কি করলো, এই যে গাঁটের ব্যথা, বিভিন্ন রকম সব রোগের নাম করে সারা, রোগ তো ওখানে নেই, এইটাকে সারাবো। বিভিন্ন ফেসবুকে তার ওই কষ্ট কতদিন তার মনে মধ্যে স্থায়ী হয়েছে। আগে করতো কষ্ট, সেই কান্নাটি কতটা করছি, আর কতটা রিজনেবল হয়েছে, কতটা যুক্তিবাদী হয়েছে। 9 নম্বর অ্যাপ্রোচ কি বলা হয়েছে, রিজন গিফটেড মাইন্ড হবে সুস্থ মন। রিজন গিফটেড নয় বলি তো সে কানাকাটি করছে, রিজন অ্যাংজাইটি সে বেরিয়ে আসে। এটা কে করেছে? বায়দন করেছে। এই জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে গেলে তাকে সাহায্য করতে হবে ওষুধ দিয়ে, তার সঙ্গে কাউন্সিলিং করতে হবে, বাড়ির লোকের সহযোগিতা দরকার। তাহলে বুঝতে পারছেন এই জায়গাটা যদি উন্নতি না হয়, এই সেন্টারের লোকাল পার্টের কি উন্নতি হবে? কিছুই উন্নতি হবে না। এইগুলোই এখন চলছে। কেউ মাথা ব্যথা সারাচ্ছে, কেউ বন্ধাত্ম সারাচ্ছে, কেউ বাত সারাচ্ছে, কেউ টিউমার সারাচ্ছে, কেউ আঁচিল সারাচ্ছে। এগুলো সারবে তো বটেই, কিন্তু ওইগুলি সারবে, ওইগুলো নিয়েই আমাকে ভাবতে হবে এমনটা তো নয়। আমরা বহু পেশেন্ট দেখেছি যেখানে টিউমার সারাতে গিয়ে দেখি সেই ওষুধটি নেই সেখানে। আমি রিসেন্ট একটা ঘটনা বলছি। আমি আমি আমার কাছে সিনথেসিসটা ছিল না, ওই মুহূর্তে ছিল না। আমি তাকে কার্সিনোসিন দিয়েছি
ইউটেরাইন টিউব কেটে ভেঙে অভ্যন্তরে নাম নেই, অভ্যন্তরে তাহলে ব্যাপারটা দিয়ে না, রোগীটাকে ধরে নিয়ে চিকিৎসা করতে, রোগীটাকে বাদ কোনো মানে হয় না। এই এই অর্থনৈতিক চিন্তা ভাবনাগুলি হোমিওপ্যাথিকে শেষ করে দিচ্ছে। এইটুকু হলো, আরেকটা তাহলে আলোচনা করে শেষ করে দিই, অনেকটা রাত হয়ে গেল তো। এইটা একটু জানা দরকার আছে, খুব ভালো জিনিস এসছে। কবে নিবেদিত হবে এই প্রাণ ভগবানের শ্রীচরণে? কবে নিবেদিত হবে এই প্রাণ ভগবানের শ্রীচরণে? পাবেন, এই জিনিস পাওয়া যায়। রিলিজিয়াস অ্যাফেকশন হতে পারে? রিলিজিয়াস আছেই এখানে, অবশ্যই হবে এখানে। ঈশ্বরকে দিয়ে করতে রিলিজিয়াসকে বাদ দিয়ে কি হবে? ঈশ্বরের সঙ্গে তো রিলিজিয়াসের একটা সম্পর্ক আছে, অবশ্যই হবে, অবশ্যই হবে। এটা কত পাতা? ৭৭ পাতা। আরেকটা হবে, কবে নিবেদিত হবে এই প্রাণ ভগবানের শ্রীচরণে? এটার মানেটা কিরকম হলো? আরেকটা হবে, ওটাও খুব দরকার, ওটাও ওই রকম পেশেন্ট আমি পাবে। চট করে দেয় না এরা। আরেকটা কি হতে পারে? Magnetized desire to be. নিবেদিত, কে বলছেন? Magnetized desire to be. কে বলছেন? কে আমি বলছেন? শ্যামল ব্যানার্জি। হ্যাঁ, ওটা ঠিকই বলেছেন। এবার পেশেন্টকে কি করে বুঝবেন? ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি পেশেন্টকে কি করে বুঝবেন? কোন কথা থেকে ধরবেন? এরকম ধরতে পেরেছেন কি? না, এরকম ধরতে পারিনি। হ্যাঁ, ধরতে পারবেন না, একটা ব্যাপার আছে। আপনি সিনেমাতে অনেক সময় দেখেছেন না, বুঝিয়ে দিচ্ছে একটু। সিনেমাতে দেখেন যে থাকে যা বলে তাই শুনে, সিনেমা দেখতে পাবে না ঘটনা। সেখানে এই যে যা বলে তাই শোনে, এটাকে লুকিয়েছে, সেই জন্য এটা কিন্তু ম্যাগনেটাইজড হবে। কিন্তু ধরুন আপনাকে ভালোবেসে যদি এরকম কেউ করে, আপনি যা বলবেন তাই শুনবে, তার বিচার বিবেচনা করবে না। দ্যাট ইজ ডিজায়ার। এইটা হচ্ছে পার্থক্য। ওই জায়গায় তাহলে আমি কি বোঝাতে পেরেছি শ্যামবাবু? আসছেন না চলে গেছে? হ্যাঁ, এটা হ্যাঁ বুঝেছি, আরেকবার বললে ভালো হয়। বলছি যে সিনেমাতে আপনারা দেখবেন যে অনেকেই আছে দেখবেন, ভিলেন যে আছে, ভিলেনের কিছু কিছু সাকরেত থাকে, সে ভিলেন যা বলে তাতেই তারা সায় দেয়, তাতেই তারা খুশি হয়। এই যে তারা করে, এইটার পেছনে তার একটা স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু যখন আপনাকে ভালোবেসে, যখন আপনার সবকিছুতে তারা সায় দেবে, খুশি হবে, তখন সেটা তাদের নিজস্ব বিচার বিবেচনা থাকবে না, আপনি যেটা বলবেন সেটাই ফাইনাল। এরকম ঘটনা যদি হবে, অনেক সময় এরকম বলে যে স্যার আপনি যা বলবেন তাই আমি মেনে চলবো, আপনার কথাই ফাইনাল, আপনি মতামত দেন, আমি মেনে চলবো। এবং দেখবেন অনেক সময় এরকম দেখতে পাবে। এইটা যদি তার স্বভাব হয়ে থাকে, তখন কিন্তু ডিজায়ারটিভ ম্যাগনেটাইজ, তার মানে বিচার বোধ শক্তির দ্বারা সে পরিচালিত হয় না, আপনার আপনি যেভাবে বলেন সেভাবে শুনবে, সেখানে ভালো আপনার উপর হলে অনেকে এটা ভক্তি শ্রদ্ধা থাকে। এটা কি ভক্তিতে সম্মোহিত হয়ে গেছে?
হ্যাঁ, আপনার নেটের খুব ডিস্টার্ব হচ্ছে, আপনার শোনা যাচ্ছে না, একতারা বাজছে মাঝে মাঝে। তাই নাকি? আমার কথাটা কি শোনা যায়নি? না, ভালো করে শোনা যাচ্ছে না। শুনতে পাওনি? এই লাস্টের দিকে মাঝে মাঝে একটু কেটে গেছে স্যার। একটু আরেকবার এটা সিনেমাতে সিনেমাতে আমরা দেখি ডাক্তার থাকে, তার বলে তাই শুনে হ্যাঁ হ্যাঁ স্যার এটা কিন্তু কিন্তু মানুষকে শ্রদ্ধার জন্য সেই হলো ম্যাগনেটাইজ, তার অন্য কারো কথাগুলো কেটে কেটে আসছে স্যার, শোনা যাচ্ছে না। স্যার ভিডিওটা অফ করুন, না হলে দিয়ে আপনি বলুন, না হলে কথাটা কেটে যাচ্ছে স্যার। নেটের ডিস্টার্ব হচ্ছে তো, আপনি ভিডিওটা, হ্যাঁ ভিডিওটা অফ করে দিয়ে আপনি বলুন। ওয়েদার খারাপ, তার জন্য কেটে কেটে আসছে। বৃষ্টি হয়েছে, ওয়েদার খারাপ, ওই জন্য কেটে কেটে। নেটটা আমরা তো আপ ডাউন করছি, ওই নেটটা যাচ্ছে আসছে। হ্যাঁ নেট যাচ্ছে আসছে তো, ওই জন্যই গন্ডগোলটা হয়েছে। ভিডিও তো অফ করাই আছে মনে হচ্ছে। হ্যাঁ ভিডিও অফ করে দিয়েছি আমি। এবার স্যার নেটটা তো দেখতে পাচ্ছি। এটা কি মানে ভবিষ্যতে আপ্লুত হয়ে এটা হচ্ছে নাকি? ওই তিনটে দাড়ি যেটা উপরে আছে না, ওটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। স্যার শোনা যাচ্ছে, এবার বলুন স্যার। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমরা সিনেমার মধ্যে দেখতে পাই অনেক সময় ভিলেন বা শয়তানের সহচর যারা থাকে তারা যা বলে তাতেই সে হ্যাঁ হ্যাঁ করে, তাতেই তারা ঠিক বলে। এইখানে কিন্তু এখানেও কিন্তু একটা আত্মসমর্পণ আছে, কিন্তু আত্মসমর্পণ থাকলেও এটার পেছনে স্বার্থ লুকিয়ে আছে, ফলে এইটা কিন্তু ম্যাগনেটাইজড হবে না। যেখানে ভালোবাসা শ্রদ্ধার জন্য সে স্বার্থ আত্মনিবেদন করছে, এই আত্মনিবেদনের মধ্যে কি থাকবে? তার নিজস্ব বোধ বিবেচনা যুক্তি বুদ্ধি কোনো সে কাজে লাগাতে পারবে না, কাজে লাগাবে না, সে যা বলবে তাই শুনবে, সেটা বিচার করবে না। এই যে আত্মসমর্পণ একজনের কাছে, এইটাকে বলা হয় ডিজার্ভ ম্যাগনেটাইজড। কারণ ম্যাগনেটাইজ বা সম্মান করলে কি হয়, মানুষ একটা গল্প শুনেছেন তো, সম্মান করলে পরে যে সম্মান করে তার কথাতে তার নির্দেশে সে চলে, সে নিজের বুদ্ধি বিবেচনা দ্বারা চলে না। এইখানেও ঠিক তাই। এইটাকে বলে ডিজার্ভ ম্যাগনেটাইজ টু বি। ফসফরাসে ভালোই পাওয়া যায়। পরিষ্কার হয়েছে জায়গাটা? হ্যালো, পরিষ্কার হয়েছে? হ্যাঁ আমার কথা হ্যাঁ 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 হ্যাঁ, স্যার। পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে। ঠিক আছে, রাখছি তাহলে, আজকে অনেক রাত হয়ে গেছে, এবার আমরা বন্ধ করে দেবো। আচ্ছা, যতটুকু আলোচনা হলো, কেউ যদি কোনো প্রশ্ন থাকে করুন, না হলে আমরা আলোচনা বন্ধ করবো। সম্ভবত প্রশ্ন নেই, তাহলে স্যার আলোচনা আমরা এখানেই বন্ধ রাখছি। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। স্যার আপনি যদি বলবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। এর পরবর্তী ক্লাসের নোটিশ আবার আমরা করবো, তবে রবিবারে আমার একটা ক্লাস আছে হোমিও ডাইজেস্টে।